ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আজকে এডমিশন ফিজিক্স ভেক্টর চ্যাপ্টার এর ক্লাস নাম্বার 2 হবে। আমরা গত ক্লাসে স্কেলার গুণন, ভেক্টর গুণন, একক ভেক্টর, অবস্থান ভেক্টর এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা শুরুতেই লব্ধির মান ও লব্ধির দিক নির্ণয়ে আলোচনা করব। তোমরা জানো যে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যুগের সূত্র 5টি। জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যুগের সূত্র 5টি: সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, উপাংশ সূত্র। তোমাদের ফিজিক্সে ভেক্টর চ্যাপ্টারে এই সামান্তরিক সূত্রের ম্যাথ নিয়ে আলোচনা করা আছে, তাই আমরা এখন সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান নির্ণয়ে আলোচনা করব। সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান নির্ণয়। সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান নির্ণয় সূত্রটা তোমরা জানো যে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। লব্ধির মান সর্বোচ্চ হবে যদি ভেক্টর দুটি একই দিকে হয়, অর্থাৎ আলফা 0 ডিগ্রি হয়। একই দিক বা আলফা কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়। তখন লব্ধির সর্বোচ্চ মানটা হয় ভেক্টর দুটির যোগফলের সমান। লব্ধির মান সর্বোচ্চ হবে যদি আলফার মান 0 ডিগ্রি হয় অথবা ভেক্টর দুটি একই দিকে হয়। তখন লব্ধির সর্বোচ্চ, এর হলো ম্যাক্সিমাম, তখন লব্ধির সর্বোচ্চ মানটা হয় ভেক্টর দুটির যোগফলের সমান। লব্ধির মান সর্বনিম্ন হবে যদি ভেক্টর দুটি বিপরীত দিকে হয় বা আলফা 180 ডিগ্রি হয়। তখন লব্ধির সর্বনিম্ন মানটা হবে ভেক্টর দুটির বিয়োগফলের সমান বা অন্তরফলের সমান। তাহলে এই দুটো লাইন থেকে আমাদের বুঝতে পারতেছি এইটাই যে লব্ধির মান ভেক্টর দুটির যোগফল থেকে বড়। লব্ধির মান ভেক্টর দুটির যোগফল থেকে বড় এবং বিয়োগফল থেকে ছোট হতে পারবে না। লব্ধির মান ভেক্টর দুটির যোগফল থেকে বড় এবং বিয়োগফল থেকে ছোট হতে পারবে না। দেখো তো, লব্ধির সর্বোচ্চ মানটাই কি? ভেক্টর দুটির যোগফলের সমান। লব্ধির সর্বনিম্ন মানটাই কি? ভেক্টর দুটির বিয়োগফলের সমান। সর্বোচ্চ মানে যোগফলের সমান, তার মানে এর থেকে বড় হতে পারবে না। সর্বনিম্ন মানটা কি? বিয়োগফলের সমান, তার মানে এর থেকে ছোট হতে পারবে না। এমসিকিউ এর জন্য লব্ধির সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের মধ্যে সম্পর্ক। টু আর স্কোয়ার ইকুয়াল আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার। লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যে সম্পর্ক। দুটি সমমানের ভেক্টর এবং লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের
সমান হলে, দুটি সমমানের ভেক্টর এবং লব্ধির মান যে কোনো একটি ভেক্টর সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে। অর্থাৎ পি কিউ আর তিনটাই সমান হলে আলফা 120 ডিগ্রি হবে। লব্ধির মানের সূত্র কি? আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। লব্ধির মান সর্বোচ্চ হবে আলফা কত ডিগ্রি হলে? 0 ডিগ্রি হলে। লব্ধির মান সর্বনিম্ন হবে আলফা মান কত ডিগ্রি হলে? 180 ডিগ্রি হলে। লব্ধির সর্বোচ্চ মানটা কি? ভেক্টর দুটির যোগফলের সমান। লব্ধির সর্বনিম্ন মানটা কি? ভেক্টর দুটির বিয়োগফলের সমান। লব্ধির সর্বোচ্চ মানটা ভেক্টর দুটির যোগফল থেকে বড় এবং বিয়োগফল থেকে ছোট হতে পারবে না। আবার পি কিউ আর তিনটা যদি সমান হয় আলফা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। লব্ধির দিক নির্ণয়, সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির দিক নির্ণয়। খেয়াল করো, পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, দুটো ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা হলো আলফা। পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, দুটো ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা হলো আলফা। লব্ধি, ধরলাম লব্ধিটা পি এর সাথে কোণ উৎপন্ন করছে। লব্ধি যে কোণ উৎপন্ন করে সেটা হলো থিটা। তাহলে এখানে লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করছে? পি এর সাথে। তাহলে এটা হবে পি এর সাপেক্ষে। এখানে লব্ধির দিকটা হবে, এখানে তো লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করছে? পি এর সাথে। তাহলে এখানে লব্ধির দিকটা হবে পি এর সাপেক্ষে। আচ্ছা, এখানে খেয়াল করো, এই যে লব্ধি, লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করছে? কিউ এর সাথে। তাহলে এখানে লব্ধির দিকটা হবে কিউ এর সাপেক্ষে। তার মানে দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা হলো আলফা, আর লব্ধি যে কোণ উৎপন্ন করবে সেটা হলো থিটা। তো লব্ধিটা এখানে পি এর সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে পি এর সাপেক্ষে তখন পি হবে নিচে, কিউ এর সাথে হবে সাইন, কিউ এর সাথে কি হবে? কস। লব্ধিটা এখানে কার সাথে কোণ উৎপন্ন করছে? কিউ এর সাথে, সেটা হবে কিউ এর সাপেক্ষে। আর যখন কিউ এর সাপেক্ষে তখন কিউ হবে নিচে, পি এর সাথে কি হবে? সাইন, পি এর সাথে কি হবে? কস। তাহলে আমি কি বললাম? দুইটা ভেক্টর যে মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা কি? আলফা। আর লব্ধি যে কোণ উৎপন্ন করবে সেটা থিটা। লব্ধি যদি পি এর সাথে কোণ উৎপন্ন করে সেটা হবে পি এর সাপেক্ষে। লব্ধি যদি কিউ এর সাথে কোণ উৎপন্ন করে সেটা কি হবে? কিউ এর সাপেক্ষে। এখন কোন অঙ্কের মধ্যে যদি এমন থাকে যে পি এর সাপেক্ষে বা কিউ এর সাপেক্ষে কিছুই বলে নাই, তাহলে তুমি ইচ্ছা করলে পি এর সাপেক্ষে বের করতে পারো, ইচ্ছা করলে কিউ এর সাপেক্ষে বের করতে পারো। সেই ক্ষেত্রে আমরা প্রথম মানটা সাপেক্ষে বের করি। সবাই শীটের শীটের 49 নম্বর কোয়েশ্চনটা পড়বা। শীটের 49 নম্বর কোয়েশ্চনটা পড়বা। দেখো, এখানে পি একটা ভেক্টর দেয়া আছে, আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2 ক্যাপ। তাহলে এর মান কত হচ্ছে? আই এর শক স্কয়ার, জে এর শক স্কয়ার, কে এর শক স্কয়ার। কিউ একটা ভেক্টর দেয়া আছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2√3 কে ক্যাপ।
তাহলে এখানে কিউ এর মানটা কত হচ্ছে আই এর সহগ স্কয়ার, জে এর সহগ স্কয়ার প্লাস কে এর সহগ স্কয়ার 5। কারণ প্রশ্নে বলছে লব্ধি ভেক্টর দিক নির্ণয় করো কার সাপেক্ষে, পি এর সাপেক্ষে। তাহলে আমি পি এর সাপেক্ষে লব্ধি ভেক্টর দিক নির্ণয় করবো, যেহেতু পি এর সাপেক্ষে পি হবে নিচে, কিউ এর সাথে কি হবে সাইন আলফা, কিউ এর সাথে কি হবে কজ আলফা থিটা। কিউ এর মান দেওয়া আছে 5। আর প্রশ্ন দেখো, আমরা তো জানি দুইটা ভেক্টর যে মধ্যবর্তী কোণ সেটা আলফা। প্রশ্ন বলে দিছে দুইটা ভেক্টর লম্ব হবে আছে, আমরা জানি দুইটা ভেক্টর যে মধ্যবর্তী কোণ সেটা আলফা। প্রশ্ন বলে দিছে দুইটা ভেক্টর লম্ব হবে আছে, তার মানে আলফা 90 ডিগ্রি। পি এর মান দেওয়া আছে 3, কিউ এর মান 5, কজ 90, সাইন 90 ডিগ্রির মান 1 আর কজ 90 ডিগ্রির মান 0। এটাই আমাদের আনসার। তাহলে যার সাপেক্ষে, এখানে বলছে পি এর সাপেক্ষে, তাহলে কি হবে নিচে। তুমি যদি 50 নম্বর কোশ্চেনটা পড়ো, 50 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে 5 এবং 10 নিউটন মানে দুটি বল একটি কণার উপর আরোপিত হলে নিম্নে কোন বলটি কণার উপর লব্ধি বল হতে পারে না। তুমি জানো লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দুটির যোগফলের সমান, লব্ধির সর্বনিম্ন মান ভেক্টর দুটির বিয়োগফলের সমান। তার মানে লব্ধির মানটা কি এই দুইটার যোগফল থেকে বড় এবং বিয়োগফল থেকে ছোট হতে পারবে না। আমরা জানি লব্ধির মানটা কি ভেক্টর দুটির যোগফল থেকে বড় আর বিয়োগফল থেকে ছোট হতে পারবে না। তার মানে আমাদের আনসার কি হচ্ছে 20। তাহলে আনসার কি হচ্ছে, ঘ নাম্বারটা দেখো কি লেখা 20। আমরা জানি কি এই 15 থেকে কি বড় হতে পারবে না, তাহলে এটা কত 20, তার মানে এটা আনসার হতে পারবে না। আমার কথা তুমি বুঝতে পারছো যে লব্ধির সর্বোচ্চ লব্ধির মান কি ভেক্টর দুটির যোগফল থেকে বড় আর বিয়োগফল ছোট হতে পারবে না। তো যোগফল কত 15, 15 থেকে বড় হতে পারবে না, তার মানে ডি নাম্বারটা 20 নিউটন দেওয়া, এটা হতে পারবে না। 51 নাম্বার অঙ্ক যদি দেখো, 51 বলছে দুটি অসমান ভেক্টরের লব্ধি কি শূন্য হতে পারে কিনা। কারণ লব্ধির সর্বনিম্ন মানটা কি, সর্বনিম্ন মান হলো পি মাইনাস কিউ বা পি অন্তরফল কিউ। এখন যদি যদি পি আর কিউ সমান হয়, যদি পি আর কিউ সমান হয়, তাহলে বিয়োগ দিলে কত হবে 0। তার মানে দুইটা সমমানের ভেক্টরের লব্ধি 0 হতে পারে, কিন্তু দুইটা যদি অসমান হয় তাহলে বিয়োগ দিলে কি 0 হবে, 0 হবে না। তার মানে দুটি অসমান ভেক্টরের লব্ধি 0 হতে পারবে না, কিন্তু দুটি সমমানের ভেক্টরের লব্ধি কি হতে পারবে, 0 হতে পারবে। দুটো যদি সমান হইতো তাহলে বিয়োগ দিলে কি হবে 0, তার মানে লব্ধি 0 হতে পারে। কিন্তু এটা যদি অসমান হয় তাহলে বিয়োগ দিলে 0 হবে না, তার মানে লব্ধি, দুটি সমমানের ভেক্টরের লব্ধি 0 হতে পারে, কিন্তু দুটা অসমান ভেক্টরের লব্ধি 0 হতে পারে না। সবাই 52 নাম্বার কোশ্চেনটা পড়ো, 52। নাম্বার কোশ্চেন তুমি দেখো, বলছে যে প্রশ্ন মতে দুইটা সমমানের ভেক্টর এবং লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান, তার মানে কি লব্ধির মানটা পি এর সমান হতে পারে আবার কিউ এর সমান হতে পারে, তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত। তুমি জানো আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p কিউ কজ আলফা। তার মানে যেহেতু সবগুলাই সমান, আমি সবগুলাই পি স্কয়ার লিখতে পারি। পি আর কিউ সমান, পি আর কিউ যদি সমান হয় গুণ দিলে কত হয়ে যাবে পি স্কয়ার। পি স্কয়ার যদি ভাগ দেই মাইনাস হাফ। কজ কত ডিগ্রি মাইনাস হাফ, 120 ডিগ্রি। আলফা কত ডিগ্রি, 120 ডিগ্রি। তার মানে যদি পি কিউ আর তিনটা যদি সমান হয়, আলফা কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি। সবাই 53 নাম্বার কোশ্চেনটা পড়ো। বলছে দুইটা ভেক্টর রাশির মান 7, আলফা 120 ডিগ্রি আর হট। বাচ্চারা পি কিউ আর
তিনটাই যদি সমান হয়, পি কিউ আর তিনটাই যদি সমান হয়, আলফা কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি। তার মানে এই পি কিউ আর তিনটাই সমান হবে, তার মানে কি হচ্ছে আর এর মান কত হবে? 7। যে এমসিকিউ আসলে তুমি সহজে বুঝে ফেলতেছো যে আলফা কত ডিগ্রি? 120 ডিগ্রি। পি কিউ সমান, তাহলে আর এর মানটাও কি হবে? পি কিউ আর তিনটে সমান হবে। তো পি এর মান যদি 7 হয়, আর এর মান কত হবে? 7। আর তুমি যদি অঙ্ক করতে চাও তাহলে তুমি আর স্কোয়ার সমান কি জানো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে তোমার পি এর মান কত? 7, কিউ এর মান 7 আর cos 120 ডিগ্রি তুমি যোগ বিয়োগ করলে 7ই পাবা। পি কিউ আর তিনটা যদি সমান হয়, আলফা কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি। যেহেতু পি কিউ সমান, আলফাও 120 ডিগ্রি, তাহলে আর কি হবে? পি বা কিউ এর সমান। যদি পি বা কিউ এর মান 7, আর এর মান কত হবে? 7ই হবে। সবাই 45 নাম্বার কোয়েশ্চেন পড়ো। 45 দেখো, লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান কত দেয়া আছে? 7। তার মানে কি পি প্লাস কিউ সমান কত? 7। 1 নং সমীকরণ দিলাম। লব্ধির সর্বনিম্ন মান কত দেয়া আছে? 1। তার মানে পি মাইনাস কিউ কত? 1। লব্ধির সর্বনিম্ন মান কি? ভেক্টর দুটি বিয়োগ ফলের কি সমান। এখন তুমি যদি 1 যোগ 2 করো, কত হচ্ছে? 2p = 8, p সমান কত? 4। তুমি যদি 1 বিয়োগ 2 করো, কত হচ্ছে? 2q = 6, q কত? 3। তাহলে বড় রাশিটির মান কত? 4 আর ছোট রাশিটির মান কত? 3। তাহলে সর্বোচ্চ মান দেয়া আছে 7, তার মানে কি পি প্লাস কিউ 7। সর্বনিম্ন মান দেয়া আছে পি 1, তার মানে পি মাইনাস কিউ 1 যোগ করলে পি এর মান আর বিয়োগ করলে কার মান? কিউ এর মান। তাহলে বড় রাশিটির মান কত পাইছো? 4 আর ছোট রাশিটির মান কত পাইছো তুমি? 3। সবাই 46 নাম্বার কোশ্চেন বলো। 46 দেখো, এখানে লব্ধির সর্বোচ্চ মান দেয়া আছে 10। তার মানে পি প্লাস কিউ কত? 10। লব্ধির সর্বনিম্ন মান দেওয়া আছে 4, তার মানে পি মাইনাস কিউ সমান কত? 4। 1 যোগ 2 হতে কত হয়? 2p 14, 7। 1 বিয়োগ 2 হতে কত হয়? 2q 6, 3। তাই তো? আলফার মান দেখো, প্রশ্ন 90 ডিগ্রি বলছে লব্ধির মান কত? আশা করি তুমি পারবা। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos আলফা। আর যদি এমসিকিউ আসতো, তুমি আসলে ইচ্ছা করলে এইভাবে করতে পারতা। লব্ধির সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের মধ্যে সম্পর্ক কি? 2r² সমান কত? আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার। তাহলে কি হচ্ছে? আর সমান কি হচ্ছে? আর ম্যাক্সিমাম মান দেওয়া আছে 10 আর মিনিমাম মান দেওয়া আছে 4 ভাগ 2। এভাবে তুমি করতে পারো এমসিকিউ আসলে। আর এইভাবে তো তুমি বুঝছোই। 45 এবং 46 দুটো অঙ্ক তুমি বুঝে ফেলছো। 47 এবং 48 দুইটা অঙ্ক হলো অনুধাবন। তুমি টেক্সট বুকে দেখলেই দেখবা যে উত্তরগুলো লেখা আছে, টেক্সট বুক থেকে উত্তরগুলো রিডিং পড়ে ফেলবা। 47 এবং 48 দুইটাই অনুধাবন, টেক্সট বুকে আছে, টেক্সট বুক থেকে দুটো উত্তর রিডিং পড়ে ফেলবা। এখন আমরা পড়ব বৃষ্টি হতে রক্ষা পেতে, বৃষ্টি হতে রক্ষা পেতে
কত কোণে ছাতা ধরতে হবে? বৃষ্টি হতে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে? খেয়াল করো, একটা গাড়ি ওয়ে বরাবর ভি বেগে গতিশীল এবং বৃষ্টির ফোঁটা খাড়া নিচের দিকে ওবি বরাবর ইউ বেগে গতিশীল। তাহলে একটা গাড়ি ওয়ে বরাবর ভি বেগে গতিশীল এবং বৃষ্টির ফোঁটা খাড়া নিচের দিকে ওবি বরাবর ইউ বেগে পড়তেছে। তাহলে ওসি বরাবর কি হবে? এদিকের বেগটা যদি প্লাস হয়, ওসি বরাবর কি হবে? গাড়ির ঋণাত্মক বেগ, গাড়ির ঋণাত্মক বেগ। কারণ আমি যদি ওসিডিবি সামান্তরিক অঙ্কন করি, তাহলে সামান্তরিকের সূত্র অনুসারে এই ওডি কর্ণটাই কি করবে? লব্ধির মান ও দিক নির্দেশ করবে। সামান্তরিক সূত্র অনুসারে কি এই ওডিটাই কি করবে? লব্ধির মান ও দিক নির্দেশ করবে। লব্ধিটা ধরলাম বৃষ্টির সাথে থিটা কোণে আছে, তাহলে সামান্তরিকের সূত্র অনুসারে লব্ধির দিকে যে সূত্রটা জানি আমরা, লব্ধিটা কার সাথে কোণে আছে? ইউ এর সাথে। ইউ কি হবে? নিচে। খেয়াল করো, আমি তোমাকে কিন্তু বলছিলাম যদি লব্ধিটা পি এর সাথে কোণ উৎপন্ন করে সেটা হয় পি এর সাপেক্ষে পি হয় নিচে। লব্ধি যদি কিউ এর সাথে কোণ উৎপন্ন করে তাহলে কিউ এর সাপেক্ষে কিউ হয় নিচে। এখানে লব্ধিটা কার সাথে? ইউ এর সাথে, তাহলে ইউ হবে নিচে। ভি এর সাথে কি হবে? সাইন আলফা। ভি এর সাথে কি হবে? কজ আলফা। এখানে আলফাটা কত ডিগ্রি? দুটো ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা তো আলফা। আলফাটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আলফাটা 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান 1 আর কজ 90 ডিগ্রি মান 0। এটা দিয়ে আমরা এই বৃষ্টির অঙ্কগুলা করব। তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে, tan থিটা ইকুয়াল গাড়ির বেগ বা লোকটির বেগ বা মানুষের বেগ লোকটির বেগ বাই এটা কি? বৃষ্টির বেগ। হলো বৃষ্টির বেগ। তাহলে tan থিটা সমান কত? লোকটির বেগ বাই বৃষ্টির বেগ। আচ্ছা, আর এটা কথা দেখো তো তুমি, এই যে লব্ধিটা গাড়ির সামনের দিকের সাথে তীর্যক ভাবে পড়ছে। এই যে লব্ধি, দেখো তো লব্ধি বেগটা কি? এই লব্ধি বেগটা যে কি হচ্ছে? ওডি বরাবর। কোন বরাবর? ওডি বরাবর। মানে কি গাড়ির সামনের দিকের সাথে তীর্যক ভাবে পড়ছে। তার মানে কি এই যে একটা গাড়ি যদি হয়, গাড়িটা যদি এদিকে গতিশীল হয় তো এটা কি সামনের দিক আর এটা কি পেছনের দিক। তো আমরা দেখলাম যে এই লব্ধি বেগটা কি হচ্ছে? গাড়ির সামনের দিকের সাথে তীর্যকভাবে হচ্ছে, গাড়ির সামনের দিকের সাথে তীর্যকভাবে। তার মানে আমরা কি দেখতেছি যে এই বৃষ্টির ফোঁটা গাড়ির সামনের কাছটাকে ভিজায়, পেছনের কাছটাকে ভিজায় না। এই বৃষ্টির ফোঁটা গাড়ির সামনের কাছটাকে ভিজায় কিন্তু পেছনের কাছটাকে ভিজায় না। তাহলে আমরা কি বলতে পারি যে বৃষ্টির ফোঁটা গাড়ির সামনের কাছকে ভিজায়, পেছনের কাছকে বোঝায় না। আরেকটা হলো, তুমি দেখবা গাড়ির সামনের কাছে উইপার থাকে। উইপার দেখবা যে গাড়ির সামনে এরকম দণ্ড থাকে, এরকম গাড়ির সামনের কাছটাকে কি করে? পরিষ্কার করে। উইপার গুলা কি থাকে? গাড়ির সামনের কাছে থাকে। তার মানে এইটাও তো প্রশ্ন হতে পারে যে উইপার গুলা গাড়ির সামনের কাছে থাকে কেন? তো আমরা জানি যে বৃষ্টির ফোঁটা গাড়ির সামনের কাছকে ভিজায়, পেছনের কাছকে ভিজায় না। বৃষ্টির ফোঁটা গাড়ির সামনের কাছকে ভিজায়, পেছনের কাছকে ভিজায় না। এই কারণে উইপার গুলা কি থাকে? গাড়ির সামনের কাছে থাকে, পেছনের কাছে থাকে না। যেমন তুমি শীটের মধ্যে একটা কোয়েশ্চেন পড়তে পারো যে 44 নাম্বারটা, যে মোটর গাড়ির উইপারের দণ্ডগুলো সব ক্ষেত্রেই গাড়ির সামনের কাছে লাগানো থাকে, পেছনের কাছে লাগানো থাকে না কেন? তার মানে কি আমরা দেখলাম বৃষ্টির ফোঁটা গাড়ির সামনের কাছকে ভিজায়, পেছনের কাছকে ভিজায় না। এখানে উইপারগুলো কি থাকে? সামনের কাছে থাকে। তাহলে আমরা বৃষ্টির ফোঁটার অঙ্কগুলো কেমনি করবো? tan থিটা ইকুয়াল লোকটির বেগ বাই বৃষ্টির বেগ। সবাই 37 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। 44 তো পড়ছো, চিত্রকে বুঝাই দিলাম। এখন 37 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। 37
37 দেখো, 4 বেগে দৌড়ে যাবার সময় একজন লোক 6 বেগে বৃষ্টির সম্মুখীন হলো, বৃষ্টি হতে রক্ষা পেতে তাকে কত কোণে ছাতা ধরতে হবে? তাহলে লোকটির বেগ বাই বৃষ্টির বেগ। 4 বেগে লোকটি দৌড়াইতেছে, 6 বেগে বৃষ্টি পড়তেছে, থিটা সমান কত? tan ইনভার্স 4 বাই কত? 6। 37 38 একই রকম, 38 তোমরা করবা। এখন 39 নাম্বার কোশ্চেন বলবো। 39, সবাই 39 নাম্বার কোশ্চেন পড়ো। দেখো এখানে বৃষ্টির বেগ দেয়া আছে 6, হেঁটে চলা, সবাই প্রশ্নটাকে পড়ে নাও। হেঁটে চলা লোকটির বেগ, হেঁটে চলা লোকটির বেগ দেয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, আর সাইকেল চালকের বেগ দেয়া আছে 8। ক নাম্বারে বলছে যে হেঁটে চলা লোকটির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ কত? তো লব্ধি বেগে তুমি সূত্র কি জানো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আলফা কত ডিগ্রি? আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আলফা যত 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত? 0। তো গুণ দিলে কত হয়ে যাবে? 0। এই কারণে 2pq cos আলফা লিখলাম না। কেন? কারণ আলফার মান কত ডিগ্রি? এখানে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান 0 হয়ে যাবে। তাহলে ইউ এর মান 6। আর এখানে প্রশ্ন বলছে, প্রশ্ন ভালো করে পড়ো, বলছে হেঁটে চলা লোকটির সাপেক্ষে, তো হেঁটে চলা লোকটির বেগ কত? v1, তার মান কত? 4 হয়ে গেল। খ নাম্বার। খ নাম্বারে প্রশ্নে বলছে যে নাফিসা বলছে যে হেঁটে চলা লোকটি যে কোনো ছাতা ধরছে, সাইকেল চালক লোকটি একই কোণে ছাতা ধরে নাই। সাইকেল চালক লোকটি, হেঁটে চলা লোকটি যে কোনো ছাতা ধরছে বৃষ্টি হতে রক্ষা পাওয়ার জন্য, সাইকেল চালক লোকটিও বৃষ্টি হতে রক্ষা পাওয়ার জন্য একই কোণে ছাতা ধরে নাই। নাফিসার উক্তিটি সত্য কিনা আমরা এই হেঁটে চলা লোকটির ক্ষেত্রে, হেঁটে চলা লোকটি কত কোণে ছাতা ধরছে এটা আগে বের করব। তাহলে ইউ বাই কত? v1, ইউ সমান কত? 6, v1 কত? 4। সাইকেল চালক কত কোণে ছাতা ধরছে এটা আমরা বের করব। মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। মানুষের বেগ কত? 4, বৃষ্টির বেগ কত? 6। মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। তাহলে মানুষের বেগ কত? 8, আর বৃষ্টির বেগ কত? 6। তো আমরা দেখলাম যে θ1 আর θ2 কি সমান না? এটা হলো 4/6, 8/6। যেহেতু θ1 আর θ2 সমান না, তার মানে কি নাফিসার উক্তি সত্য। নাফিস এইটাই বলছে যে হেঁটে চলা লোকটি যে কোনো ছাতা ধরছে, সাইকেল চালক একই কোনো ছাতা ধরে নাই। তো আমরা দেখলাম যে θ1 আর θ2 কি সমান না, তার মানে কি নাফিসার উক্তিটি কি সত্য। তার মানে তোমার বৃষ্টির অঙ্কগুলো তুমি যদি করতে চাও কোন সূত্র দিয়ে করবা? tan θ ইকুয়াল লোকটির বেগ বাই বৃষ্টির বেগ, লোকটির বেগ বাই বৃষ্টির বেগ। এই যে তোমরা বৃষ্টির অঙ্কগুলা আর নদীর অঙ্কগুলা এইচএসসিতে যতটুকু যত্ন করে তুমি পড়ছো, এই বৃষ্টির অঙ্কগুলা, নদীর অঙ্কগুলা এইচএসসিতে তুমি যতটুকু যত্ন করে করছো, ভর্তি পরীক্ষায় ততটুকু যত্ন করে আসে না। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত বৃষ্টির অঙ্ক আর নদীর অঙ্ক আসে নাই, এখন পর্যন্ত আসে নাই। অন্যান্য ভার্সিটিতেও মনে করো 20 বছরের ইতিহাসে একবার আসলেও আসতে পারে এরকম। মানে এই বৃষ্টির অঙ্কগুলা, নদীর অঙ্কগুলা আমি এখনো তোমাকে যত্ন করে পড়াবো, তোমার নতুবা তোমার মন খারাপ হবে
পড়াবো, কিন্তু বৃষ্টির অঙ্কগুলো আর নদীর অঙ্কগুলো এতটুকু যত্ন করে ভার্সিটি ভর্তি পরীক্ষা আসে না। কালে ভদ্রে আদার্স ভার্সিটিতে, ঢাকা ভার্সিটি না, আদার্স ভার্সিটিতে মাঝে মাঝে আসে হঠাৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আসেনি। আচ্ছা, এখন আমরা নদীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমি একটি নদী আঁকলাম, ধরলাম স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি। এখন নদীতে স্রোত নাই, তুমি সোজা ওই পারে যেতে চাও, সোজা ওই পারে যেতে চাও, তাহলে তুমি কত কোণে রওনা করবা? যেহেতু নদীতে স্রোত নাই, তুমি সোজা ওই পারে যেতে চাও, তাহলে তুমি কত কোণে রওনা করবা? 90 ডিগ্রি কোণে। তার মানে স্রোতহীন নদীতে তুমি যদি সোজা ওই পারে পৌঁছতে চাও, তোমাকে 90 ডিগ্রি কোণে রওনা করতে হবে। কিন্তু নদীতে যদি স্রোত থাকে, নদীতে যদি কি থাকে, স্রোত থাকে, এখন তুমি যদি সোজা ওই পারে পৌঁছতে চাও, তুমি যদি সোজা রওনা করো, তাহলে তোমাকে সোজা ধাক্কায় ধাক্কায় তোমাকে এই জায়গায় পৌঁছায় দেবে, তাই না? তাহলে নদীতে যদি স্রোত থাকে, তোমাকে তীর্যক ভাবে রওনা করতে হবে, তীর্যক ভাবে। তাহলে স্রোতের বেগ কত? ইউ, আর নৌকা বা সাঁতারের বেগ কত? ভি। তাহলে প্রশ্ন হলো, তুমি যদি সোজা ওই পারে পৌঁছতে চাও, স্রোত আছে, স্রোতহীন নদীতে তো তুমি 90 ডিগ্রি কোণে রওনা করবা, স্রোতহীন নদী তুমি কত কোণে রওনা করবা? 90 ডিগ্রি কোণে রওনা করবা। কিন্তু যদি স্রোত থাকে, তুমি যদি সোজা ওই পারে পৌঁছতে চাও, তাহলে তোমাকে কোন দিকে রওনা করতে হবে? ধরলাম যে তোমাকে স্রোতের সাথে আলফা কোণে রওনা করতে হবে, স্রোতের সাথে কত কোণে? আলফা কোণে রওনা করতে হবে। আচ্ছা, এখন এটা তো তুমি সোজা ওই পারে পৌঁছতে চাও, তার মানে তোমার এটা লব্ধি। এই লব্ধিটা স্রোতের সাথে কত কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। লব্ধিটা স্রোতের সাথে কত কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। তাহলে লব্ধির দিকের সূত্র কি? লব্ধির দিকের সূত্র খেয়াল করো, লব্ধিটা কার সাথে কোণে আছে? আমরা তো বলছিলাম লব্ধি যে কোণ উৎপন্ন করে সেটা থিটা, লব্ধিটা যার সাথে কোণ উৎপন্ন করে সেটা হলো তার সাপেক্ষে হয়। লব্ধিটা এখানে ইউ এর সাথে, তো ইউটা কি হবে? নিচে। ভি এর সাথে কি হবে? সাইন আলফা। ভি এর সাথে কি হবে? কজ আলফা। এই থিটাটা কত ডিগ্রি? চিত্রটা দেখো তো, থিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ভি সাইন আলফা, ইউ প্লাস ভি কজ আলফা। 90 ডিগ্রি মান কি? অসংজ্ঞায়িত, 1/0। তাহলে তোমার কজ আলফা সমান কি হচ্ছে? মাইনাস ইউ বাই ভি। তার মানে এখান থেকে তুমি কিন্তু আলফার মানটা বের করতে পারতেছো, মাইনাস ইউ বাই ভি। তার মানে যদি নদীতে স্রোত থাকে, আমি যদি সোজা ওই পারে পৌঁছতে চাই, আমাকে আলফা কোণে রওনা করতে হবে। আলফার মানটা তুমি কিভাবে করবা? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, অর্থাৎ কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ, ইউটা কি? স্রোতের বেগ, ভিটা কি? নৌকার বেগ, মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। তাহলে আমি যদি সোজা ওই পারে পৌঁছতে চাই, নৌকাটাকে কত কোণে চালনা করতে হবে বা কোন দিকে রওনা করতে হবে, আমরা এই সূত্রটা বের করতে পারি, কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। এখন হলো সময়ের প্রসঙ্গ, আমি সোজা ওই পারে পৌঁছতে চাই, এতে কত সময় লাগবে? কত সময় লাগবে? তুমি তো জানো এস ইকুয়াল ভিটি, টি সমান কত? এস বাই কত? ভি। এই টিটা কি? এস বাই ভি। এসটা কি? নদীর প্রস্থ। এসটা কি? নদীর প্রস্থ। ডি, নদীর প্রস্থটা কি দিলাম? ডি। তাহলে নদীর প্রস্থ বাই এস বাই ভি, এসটা কি? নদীর প্রস্থ বাই ভি। তাহলে এখানে ভিটা হলো সাইন আলফা। এটা হলো তুমি সোজা ওই পারে পৌঁছতে চাও, নৌকার ভেক্টর উপাংশ। তুমি তো জানো ভেক্টর বিভাজনের ক্ষেত্রে অনুভূমিক দিকে উপাংশ কি হয়? কজ, আর লম্ব দিকে উপাংশ কি হয়? সাইন। কারণ তুমি তো সোজা ওই পারে পৌঁছতে চাও, তো লম্ব দিকে উপাংশ কি? এই ভেক্টর, এই বেগের লম্ব দিকে উপাংশ কি হবে? ভি সাইন আলফা। তুমি তো জানো ভেক্টর বিভাজনের ক্ষেত্রে অনুভূমিক দিকে উপাংশ কি হয়? কজ, আর লম্ব দিকে উপাংশ কি হয়? সাইন। তাহলে এর লম্ব দিকে উপাংশ কি হবে? ভি সাইন আলফা। তাহলে এই ভিটা কি?
নৌকার বেগ বা সাঁতারুর বেগ। মানে ভিটা কি, তুমি যে বেগে রওনা করছো, আলফাটা কি, তুমি যে কোণে রওনা করছো। এখন হলো ন্যূনতম সময়, তুমি ওই পারে পৌঁছতে চাও, যে তোমার সর্বনিম্ন সময় কত লাগবে, সর্বনিম্ন সময় তুমি ওই পারে পৌঁছতে চাও, এতে তোমার সর্বনিম্ন সময় কত লাগবে। তো তুমি খেয়াল করো তো, এখানে টি এর সাথে সাইনের কি সম্পর্ক, টি এর সাথে সাইনের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তার মানে এই সাইনের মান যদি সর্বোচ্চ হয়, টি এর মান কি হবে, সর্বনিম্ন। টি মিনিমাম, তাহলে সাইনের সর্বোচ্চ মান কত, 1। সাইনের মান যদি সর্বোচ্চ হয়, টি এর মানটা কি হবে, সর্বনিম্ন। সাইনের সর্বোচ্চ মান কত, 1। তো 1 যদি হয়, থাকলো কত, ভি। তার মানে পরীক্ষা যদি বলে ওই পারে পৌঁছতে তোমার কত সময় লাগবে, তাহলে ডি বাই ভি সাইন আলফা। আর যদি বলে সর্বনিম্ন সময় কত, তাহলে ডি বাই কত, ভি। বাকি কথাগুলো আমি অঙ্ক বোঝানোর সময় বলবো। সবাই প্রথম 40 নাম্বার অঙ্ক দেখবো, 40। সবাই 40 নাম্বার অঙ্ক দেখবা। দেখো, স্রোতের বেগ দেয়া আছে 8, নৌকার বেগ দেয়া আছে 10। প্রশ্নে বলছে যে কোন দিকে চালালে সোজা অপর পারে পৌঁছবে। আমরা জানি যে আলফা কোণে চালালে সোজা অপর পারে পৌঁছবে, এরপরে বলছে লব্ধি বেগ কত, এরপরে বলছে কত সময় লাগবে। তো আমি যদি প্রথম বের করি কোন দিকে চালালে সোজা অপর পারে পৌঁছবে, তাহলে আমাদের সূত্রটা কি, cos আলফা সমান মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা সমান কি হচ্ছে, cos ইনভার্স মাইনাস ইউ কত 8, ভি কত 10। আলফা মানটা বেরিয়ে পড়বে। যেমন তোমার এই অনেকে ক্যালকুলেটরে ভাবতেছো এই ক্যালকুলেশন কেমনে করবো, ক্যালকুলেশনে তোমার ভাবা দরকার নেই, যিনি প্রশ্ন করবে উনি ভাববে। তো আমি যদি প্রশ্ন করতাম যে ইউ এর মান 8, ভি এর মান 16, তাহলে তুমি দেখো তো তোমার আলফা সমান কি, cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। cos ইনভার্স হাফ, cos কত ডিগ্রি মান, হাফ, 120 ডিগ্রি মান হাফ। তাহলে কিন্তু তোমার ক্যালকুলেটর লাগতেছে না। শুনতে পাইছো কথা, মানে মানটা একটু চেঞ্জ করলে তোমার ক্যালকুলেটর লাগবে না। আমার শিটের মধ্যে তো আমি যে অঙ্কগুলো দিচ্ছি তোমাকে বোঝানোর জন্য, জাস্ট বোঝানোর জন্য। যদি ভার্সিটিতে ক্যালকুলেটর থাকে, মানগুলো এমন ভাবে থাকবে তোমার ক্যালকুলেটর লাগবে। আর ভার্সিটিতে ক্যালকুলেটর নাই, মানগুলো এমন ভাবে থাকবে তোমার ক্যালকুলেটর লাগবে না। বারবার বলতেছি ক্যালকুলেটর নিয়ে ভাবার দরকার নেই, শুধুমাত্র অঙ্কগুলো নিয়ে ভাবো। এখন লব্ধি বেগের সূত্র কি, আর স্কয়ার সমান তুমি কি জানো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p/q cos আলফা। এই যে আলফার মানটা কত সময় লাগবে, ডি বাই ভি সাইন আলফা। নদীর প্রস্থ দেয়া আছে 1.32 কিলোমিটার, ভি এর মান দেয়া আছে 10। এই যে আলফার মানটা। আর একটা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে। সবাই 41 নাম্বার কোয়েশ্চনটা পড়ো, 41। সবাই 41 নাম্বার কোয়েশ্চনটা দেখো। এবি দেয়া আছে 1.5 কিলোমিটার, এসি 30 ডিগ্রি। আমি প্রথম ক নাম্বারটা নিয়ে আলোচনা করি। ক নাম্বারে বলছে এসি হোয়াট, ফাইন। কারণ তুমি খেয়াল করো, এই যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, একান্তর কোণ এটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি জানো কোণের বিপরীত বাহু কি হয়, লম্ব। তাহলে এটা যদি কোণ হয়, এর বিপরীত বাহু এটা, তোমার এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ।
তুমি সর্বদা শুধু একটা জিনিস খেয়াল করবা যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কার মান দেয়া আছে, কার মান চাইছে। তাহলে দাও তো এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি কোণ হয়, কোণের বিপরীত বাহু লম্ব, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তার মানে লম্বের মান দেয়া আছে, লম্বের মান দেয়া আছে, কার মান চাইছে, এসি, অতিভুজের মান চাইছে। আমি কি বলছি, তুমি শুধু কি খেয়াল করবা, কার মান দেয়া আছে, কার মান চাইছে। তার মানে এখানে এবির মান দেয়া আছে, মানে লম্বের মান দেয়া আছে, আর অতিভুজের মান চাইছে। লম্ব এবং অতিভুজ এর মধ্যে সম্পর্ক কি, সাইন। লম্ব এবং অতিভুজ এর মধ্যে সম্পর্ক কি, সাইন। তো সাইন বলতে কি বলছো, লম্ব বাই অতিভুজ। সাইন 30 ডিগ্রি মান হাফ, লম্বের মান দেওয়া আছে 1.3, আর এসির মানটা বের করতে বলছে। আমি কি বলছি, তুমি কি খেয়াল করবা যে কার মান দেওয়া আছে, কার মান চাইছে। যেমন এই অঙ্কটার মধ্যে যদি যদি বলতো বিসি হোয়াট, বিসি হোয়াট, তাহলে তুমি খেয়াল করো তো, এই এবিসি সমকোণী ত্রিভুজ, কোণের বিপরীত বাহু লম্ব, এটা লম্ব, তার লম্বের মান দেওয়া আছে 1.5। বিসি হোয়াট, কার মান চাইছে, ভূমি, লম্বের মান দেওয়া আছে, ভূমির মান চাইছে। লম্ব এবং ভূমি এর মধ্যে সম্পর্ক কি, 10, লম্ব বাই ভূমি। tan 30 ডিগ্রি মান কত, 1/√3, 1.5, কার মান বের হবে, বিসি। তারপর আমি তোমাকে কি খেয়াল করতে বলছি, কার মান দেয়া আছে আর কার মান চাইছে। এই কার মান দেয়া আছে, এই এসির ক্ষেত্রে মান দেয়া আছে, লম্বের মান চাইছে এসির, মানে অতিভুজের, লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কি, সাইন। আশা করি ক নাম্বারটা বুঝতে পারছো। এখন আমরা খ নাম্বারটাতে যাব। খ নাম্বার প্রশ্নটা হলো যে নদীর বিপরীত পারের বিসি এর দূরত্ব কত, এটা তো আমরা আলোচনা করছি। নদীর বিপরীত পারের বিসি এর দূরত্ব কত এবং নদী পার হতে কত সময় লাগবে। তাহলে আমরা বিসি দূরত্ব তো বুঝাই দিলাম, এখন সময়টা নিয়ে আলোচনা করবো। সময়টা কি, ডি বাই কত, ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। নদীর প্রস্থ কত, 1.5। ভিটা কি, তুমি যে বেগে রওনা করছো, তুমি এই উদ্দীপকটা প্রশ্নটা পড়ো যে সাঁতারুর বেগ কত, 4, তার মানে তুমি 4 বেগে রওনা করছো, 4 বেগে রওনা করছো, কত কোণে রওনা করছো, 30 ডিগ্রি কোণে রওনা করছো। 1.5 সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। তাহলে আমি কি বললাম যে এই অঙ্কটার মধ্যে প্রথমে বলছে এসি এর দূরত্ব কত, তারপরে বলছে বিসি এর দূরত্ব কত, তারপর বলছে ওই পারে যেতে কত সময় লাগবে। সময় সূত্র কি, ডি বাই ভি সাইন আলফা। ডি এর মান কত, 1.5, ভি এর মান দেওয়া আছে 4, মানে সাঁতারুর বেগ বা নৌকার বেগ। আলফাটা কি, তুমি যে কোণ রওনা করছো, কত কোণ রওনা করছো, 30 ডিগ্রি কোণে রওনা করছো। 42 নাম্বার কোয়েশ্চনটা পড়ো সবাই, 42। সবাই 42 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। দেখো 42 নাম্বারে, স্রোত না থাকলে একজন সাঁতারুর 4 বেগে সাঁতার কাটতে পারে। 2 বেগে সরল রেখা বরাবর প্রবাহিত একটি নদীর এপার থেকে অপারের কোন দিকে সাঁতার কাটতে হবে, কোন দিকে, মানে বলছে কি তুমি সোজা অপপারে পৌঁছতে চাও, এবার তোমাকে কোন দিকে রওনা করতে হবে। কোন দিকে সূত্র কি, cos আলফা সমান মাইনাস ইউ বাই ভি। ইউটা কি, এটা হলো স্রোতের বেগ। স্রোতের বেগ কত দেয়া আছে, 2, আর সাঁতারুর বেগ কত দেয়া আছে, 4, 120 ডিগ্রি। যদি তুমি 43 নাম্বার কোশ্চেন পড়ো, 43। 42 নাম্বার দেখো, যে বলছে 2 কিলোমিটার পার আওয়ার বেগে সরল রেখা বরাবর প্রবাহিত একটি নদীর এপার থেকে অপরের ঠিক বিপরীত বিন্দুতে যেতে চাইলে সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে, কোন দিকে, তার মানে আলফা মানটা চাইছি। 43 নাম্বার কোশ্চেনটা যদি দেখো, একজন লোক স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত একটি নদী 4 মিনিটে সোজাসুজি সাঁতরিয়ে পার হতে পারে। আচ্ছা, তার মানে যখন মনোযোগ দিয়ে শোনো, যখন নদীতে স্রোত নাই, যখন নদীতে স্রোত নাই, তুমি সাঁতার কাটতেছো, এই যে তোমার যে ব্যাগটা, এটা কি তোমার ব্যাগ বা সাঁতারুর ব্যাগ, সাঁতারুর ব্যাগ। ব্যাগ বলতে কি বুঝো, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়।
পরে বলছে কিন্তু স্রোত থাকলে সে একই পথ যেতে তোমার 5 মিনিট সময় লাগে। তার মানে যখন স্রোত আছে, তুমি সাঁতার কাটতেছো, তখন কি তোমার বেগও আছে আবার স্রোতের বেগও আছে। তখন যে ব্যাগটা তোমার বেগও আছে, মানে সাঁতারের বেগও আছে, আবার কি স্রোতের বেগও আছে, সাঁতারের বেগও আছে আবার স্রোতের বেগও আছে, তো তখন যে ব্যাগটা সেটা হবে লব্ধি বেগ। তো সেটা কি হবে? লব্ধি বেগ। ধরলাম আর বেগ বলতে কি বুঝো? দূরত্ব বাই সময়। আমার কথা তুমি বুঝতে পারছো কিনা? মানে আমি এটা বোঝাতে চাইছি, নদীতে যখন স্রোত নাই, নদীতে যখন কি স্রোত নাই, তুমি সাঁতার কাটতেছো, তখন শব্দ বেগে কি তোমার বেগ, মানে সাঁতারের বেগ। কিন্তু নদীতে যখন স্রোত আছে, তুমি যখন সাঁতার কাটতেছো, তুমি সাঁতার কাটতেছো, তোমার একটা বেগ আছে, সাঁতারের বেগ আছে, আবার স্রোতের বেগও আছে, সাঁতারের বেগও আছে, স্রোতের বেগও আছে। তখন যে বেগটা, সেই বেগটা কি হবে? লব্ধি বেগ। কারণ সাঁতারের বেগও আছে, আবার কি স্রোতের বেগও আছে, সেই বেগটা কি হবে? লব্ধি বেগ। তারপর যখন স্রোত নাই, তখন যে বেগটা সাঁতারের বেগ। যখন স্রোত আছে, তখন তুমি সাঁতার কাটতেছো, তোমার বেগও আছে, স্রোতের বেগও আছে, তখন সেই বেগটা কি হবে? লব্ধি বেগ। প্রশ্নে বলছে যে স্রোতের বেগটা কত। প্রশ্নে বলছে স্রোতের বেগ কত। ধরলাম স্রোতের বেগটা, ধরলাম স্রোতের বেগটা। কারণ তুমি জানো যে cos আলফা সমান কত? মাইনাস ইউ বাই ভি, তাই না? তুমি জানো cos আলফা সমান কত? মাইনাস ইউ বাই ভি। কারণ লব্ধি বেগের সূত্র কি? আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ cos আলফা। এই যে তোমার cos আলফা, এই যে তোমার cos আলফা, cos আলফা সমান কত? মাইনাস ইউ বাই ভি। cos আলফা সমান কত? মাইনাস ইউ বাই ভি। ভি ভি কাটা, -2 ইউ স্কোয়ার। এই ভি এর মান কত? 25, আর এর মান কত? 20। আশা করি অঙ্কটা বুঝতে পারছো যে cos আলফা সমান নদীর অঙ্কগুলোর ক্ষেত্রে cos আলফা সমান কত? মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। cos আলফা সমান বাকি যত ক্যালকুলেশন। ফোরটি ফাইভ 44 আগেই করছি আমরা, 45 46 এই দুইটাও আগে করছি, 47 48 দুইটা অনুধাবন টেক্সট বুকে আছে, টেক্সট বুকে দুটো রিডিং করে ফেলবা। 49 থেকে, তার মানে আমরা 37 থেকে 53 পর্যন্ত প্রত্যেকটা পড়ে ফেলছি। আচ্ছা, এখন আমরা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর হলো ডেল। ডেল ডেল্টা বাই ডেল্টা এক্স আই ক্যাপ, ডেল্টা বাই ডেল্টা ওয়াই জে ক্যাপ, ডেল্টা বাই ডেল্টা জেড কে ক্যাপ। এখন এই তোমরা জানো যে এই এক্স টু দি পাওয়ার অন্তরীকরণের সূত্রগুলো জানো। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি? এন কে আসবে সামনে, এন থেকে কি এক বিয়োগ। এখানে ডেল্টাটা হলো, এটাও ডিফারেন্সিয়েশন, এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মানেটা হলো, এই কাজটা তোমাকে একটু বুঝাই দিই। মনে করো ডেল্টা বাই ডেল্টা এক্স, এখানে লেখা 3x প্লাস 5y প্লাস 2z। যখন এক্স চলক হলো এক্স, এক্স ছাড়া বাকি সবই ধ্রুবক, তখন শুধুমাত্র তুমি এক্সটাকে অন্তরীকরণ করবা। এই এক্স এর অন্তরীকরণ কত? 1 থাকলো কত? 3। এখানে এক্স নাই ধ্রুবক, এক্স নাই ধ্রুবক, মানে যখন এক্স এর সাপেক্ষে তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবা, তুমি এক্সটা হলো চলক, এক্স ছাড়া বাকি সবই ধ্রুবক।
শুধুমাত্র তখন এক্সটাকে করবা। যদি এখানে ওয়াই থাকতো, ওয়াই ছাড়া বাকি সবই ধ্রুবক, তাহলে এই ওয়াইটাকে অন্তরীকরণ করবো কত হবে 5, এটা ওয়াই নাই 0, ওয়াই নাই কত 0। মানে এই ডিফারেন্সিয়েশনের মতোই ডেল্টা দেখলে হয় সেটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, মানে কি যেটা চলক শুধু ওইটা ছাড়া বাকি সবই কি হয় ধ্রুবক। সেটা অঙ্ক করার সময় আমরা দেখবো। এটাকে তোমার নেবলাও বলা হয়। এটাকে কি বলা হয়? নেবলা। কি বলা হয়? নেবলা। এখন আমরা একটু গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব। গ্রেডিয়েন্টের শুধু ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব। গ্রেডিয়েন্ট হলো ভেক্টর ক্ষেত্র। গ্রেডিয়েন্ট একটি ভেক্টর ক্ষেত্র যা স্কেলার রাশির বা অধিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে। গ্রেডিয়েন্ট কি একটি ভেক্টর ক্ষেত্র যা অধিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে। কারণ গ্রেডিয়েন্ট আমরা কিভাবে নির্ণয় করি সেটা নিয়ে আমরা আলোচনা করব, ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো গ্রেডিয়েন্টের কাজ হলো, তুমি খেয়াল করো, এটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সবাই 54 নাম্বার মতো 54, সবাই 54 নাম্বার অঙ্ক দেখবা। নাম্বার অঙ্ক। তোমার এ একটা ভেক্টর দেয়া আছে 2x² i cap plus 3yz j cap minus xz² k cap। ফাই দেয়া আছে 2z minus x³ y। কারণ তোমাকে এ ডট ডেল ফাই বের করতে বলছে, তুমি আগে ডেল ফাইটা বের করবা। ডেল ফাই, এই যে ডেল, ডেল্টা, ডেল্টা এক্স আই ক্যাপ, ডেল্টা, ডেল্টা ওয়াই জে ক্যাপ, ডেল্টা, ডেল্টা জেড কে ক্যাপ। এই যে ফাই, ফাই কত 2z মাইনাস x³ y। এই যে কাজটা করবো, এই কাজটা কিন্তু গ্রেডিয়েন্টের কাজ। এখন যে কাজটা করতে, এটা কিন্তু গ্রেডিয়েন্টের কাজ। তুমি এই সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। যখন তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, এক্স ছাড়া বাকি সবই ধ্রুবক। কিন্তু এক্স নাই 0, তাহলে এখানে কত হয়? এক্স আছে মাইনাস 3x² y। যখন তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, যা পাবা আই ক্যাপ। এখন তুমি এই সমীকরণটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, ওয়াই এর সাপেক্ষে। যখন তুমি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, কিন্তু ওয়াই নাই 0, ওয়াই এর অন্তরীকরণ 1 থাকলো কত? মাইনাস x³। যখন তুমি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, তখন হবে জে ক্যাপ। এখন তুমি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, জেড এর অন্তরীকরণ 1 থাকলো হলো 2, জেড নাই 0 কে ক্যাপ। এইটাই হলো গ্রেডিয়েন্ট। এই যে কাজটা করছো, এটাই গ্রেডিয়েন্ট। মানে একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করা, একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করা। তার মানে তুমি গ্রেডিয়েন্ট যে করছো, কিভাবে করছো? যে এই সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছো, ডেল ফাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছো, যা পাবা আই ক্যাপ। ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করছো, যা পাবা জে ক্যাপ। জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করছো, যা পাবা কে ক্যাপ। এটাই গ্রেডিয়েন্ট। মানে একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করা। তার মানে আমরা এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো আই ক্যাপ, জে এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, সরি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো জে ক্যাপ, জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, যা পাবো কে ক্যাপ। এখন প্রশ্ন তোমাকে এ ডট ডেল ফাই বের করতে বলছে। এ সমান দেয়া আছে 2x² আই ক্যাপ 3yz জে ক্যাপ xz² কে ক্যাপ, ডট গুণন ডেল ফাই। ডেল ফাই কত? মাইনাস 3x² y আই ক্যাপ মাইনাস x³ জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এখন তুমি ডট গুণফল কেমনে করবা? আয়ের সহগগুলা গুণ, আয়ের সহগগুলা গুণ। জে এর সহগগুলা গুণ, কে এর সহগগুলা গুণ। এখন কত বিন্দুতে বলছে? প্রশ্নটা দেখো, বলছে যে 1 1 -1 1 1
-1 বিন্দুতে। তাহলে তুমি x এর জায়গায় কত লিখবা 1, y এর জায়গায় 1, z এর জায়গায় 1। এটা কিন্তু গ্রেডিয়েন্ট না, গ্রেডিয়েন্ট হলো এতটুকু কাজ, একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করা। কিভাবে করবা? সমীকরণটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, যা পাবা i ক্যাপ, y এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, যা পাবা j ক্যাপ, z এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, যা পাবা k ক্যাপ। ফাইন। এখন আমরা আলোচনা করব ডাইভারজেন্স নিয়ে। গ্রেডিয়েন্ট ভেক্টর ক্ষেত্র আর ডাইভারজেন্স হলো স্কেলার ক্ষেত্র, স্কেলার রাশি। ডাইভারজেন্স স্কেলার ক্ষেত্র। তার মানে ডাইভারজেন্স সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম না, কারণ ভর্তি পরীক্ষায় তার সংজ্ঞা আসবে না, সরাসরি ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করতেছি। আমি তোমাকে বললাম যে এ ভেক্টর এর ডাইভারজেন্স নির্ণয় করো। যখন তোমাকে ডাইভারজেন্স নির্ণয় করতে বলবে, ডাইভারজেন্স কি রাশি? স্কেলার রাশি। তাহলে তোমার ডট গুণন হবে। কি হবে? ডট গুণন। কার সাথে? ডেলের সাথে। মনে করো আমি বললাম যে আর ভেক্টর এর ডাইভারজেন্স নির্ণয় করো। ডাইভারজেন্সের ক্ষেত্রে ডট গুণন কার সাথে? ডেলের সাথে। পি ভেক্টরের ডাইভারজেন্স নির্ণয় করো। কোন গুণন? ডট গুণন কার সাথে? ডেলের সাথে। আর ডাইভারজেন্স শূন্য হলে তাকে শূন্য ডাইভারজেন্স বা সলিনয়েড বলে। ডাইভারজেন্স শূন্য হলে তাকে শূন্য ডাইভারজেন্স বা সলিনয়েড বলে। ডাইভারজেন্স যদি শূন্য হয় তাকে আমরা শূন্য ডাইভারজেন্স বা সলিনয়েড বলবো। তাহলে আমরা একটা অঙ্কে যাব। সবাই 55 নাম্বার ম্যাথ দেখবা। 55 নাম্বার ম্যাথ দেখবা। প্রশ্নে বলছে যে এ ভেক্টরের ডাইভারজেন্স নির্ণয় করো। ডাইভারজেন্স নির্ণয় করতে গেলে আমরা ডট গুণন করব কার সাথে? ডেলের সাথে। কার সাথে? ডেলের সাথে। ডেল কি? ডেল্টা এক্স আই ক্যাপ, ডেল্টা ওয়াই জে ক্যাপ, ডেল্টা জেড কে ক্যাপ। এ ভেক্টর দেয়া আছে 3xy জেড কিউব আই ক্যাপ, 2xy স্কোয়ার জে ক্যাপ মাইনাস x কিউব y স্কোয়ার জেড কে ক্যাপ। এখন আমি ডট গুণ করবো, তাই তো? কেমনে ডট গুণ? কেমনে করে? আয়ের সবগুলা গুণ প্লাস জের সবগুলা গুণ প্লাস কে এর সবগুলা গুণ। ডট তো এইভাবে করো, আয়ের সবগুলা গুণ প্লাস জে এর সবগুলা গুণ প্লাস কে এর সবগুলা গুণ। তুমি যখন এত পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, যখন তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ 1 থাকলো কত? 3y z কিউব। ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ ওই যে ওয়াই স্কোয়ার অন্তরীকরণ কত? ওয়াই স্কোয়ার অন্তরীকরণ 2y, কত হয়ে গেছে? 4xy। যখন জেড এর সাপেক্ষে অন্তরীকরণ শুধু জেড কে করবা, জেড এর অন্তরীকরণ 1 থাকলো কত? মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। তাহলে যখন তোমাকে ডাইভারজেন্স করতে বলবে তখন তুমি ডট গুণন করবা কার সাথে? ডেলের সাথে। আর ডট গুণফল তো তুমি পারোই, আই এর সবগুলা গুণ প্লাস জে এর সবগুলা গুণ প্লাস কে এর সবগুলা গুণ। এখন একটা বিন্দু দেয়া আছে, বিন্দুটা খেয়াল করো। 1 -1 1 এত বিন্দুতে ডাইভারজেন্স এ বা তাহলে তুমি এক্স এর জায়গায় কত লিখবা? তুমি কি করবা? এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, জেড এর জায়গায় জেড এর মান বসালে আনসার।
তাহলে তুমি যখন ডাইভারজেন্স করবা তখন কি ডট গুণন কার সাথে, ডেলের সাথে। ডট গুণন তো তুমি পারো। সরি, 56 নাম্বার কোশ্চেন দেখো, 56। প্রশ্নে বলছে যে পি এর মান কত হলে সলিনয়েড হবে। সলিনয়েড হবে যদি ডাইভারজেন্স কি হয়, শূন্য হয়। সলিনয়েড হবে যদি ডাইভারজেন্স কি হয়, শূন্য হয়। তার মানে কি, ডাইভারজেন্স তুমি কেমনে করবা, ডট গুণন কার সাথে, ডেলের সাথে, তাই না? ডেল কি, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এক্স প্লাস 3y আই ক্যাপ, পি ওয়াই মাইনাস জেড জে ক্যাপ, এক্স মাইনাস 2z কে ক্যাপ। আয়ের সবগুলা গুণ প্লাস জে এর সবগুলা গুণ, আয়ের সবগুলা গুণ প্লাস জে এর সবগুলা গুণ প্লাস কে এর সবগুলা গুণ। তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ 1, এক্স নাই 0। তখন ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ কত, ওয়াই এর অন্তরীকরণ 1 থাকলো কত, পি, ওয়াই নাই 0। তখন জেড এর সাপেক্ষে অন্তরীকরণ জেড নাই 0, জেড এর অন্তরীকরণ 1 থাকলো কত, -2। 1 প্লাস পি -2, পি কত হয়ে গেল 1। তার মানে পি এর মান যদি 1 হয় সলিনয়েড হবে। সলিনয়েডের শর্ত কি, সলিনয়েড শর্ত হলো ডাইভারজেন্স কত হবে, শূন্য হবে। এখন আমরা কার্ল নিয়ে আলোচনা করলাম, সংজ্ঞা নিয়ে আলোচনা করবো না, শুধু সরাসরি অঙ্কে চলে যাব। কার্ল ভেক্টর ক্ষেত্র, কার্ল কি ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র। তোমার গ্রেডিয়েন্ট ভেক্টর ক্ষেত্র, ডাইভারজেন্স স্কেলার ক্ষেত্র, কার্ল ভেক্টর ক্ষেত্র। তার মানে আমি তোমাকে যদি বলি যে এ ভেক্টর এর কার্ল নির্ণয় করো, এ ভেক্টরের কার্ল নির্ণয় করো। কার্ল নির্ণয় করার নিয়ম হলো ভেক্টর ক্রস গুণফল কার সাথে, ডেলের সাথে। কার্ল বের করার নিয়ম কি, ক্রস গুণফল কার সাথে, ডেলের সাথে। কার্ল শূন্য হলে ভেক্টরটি অঘূর্ণনশীল হবে। কার্ল শূন্য হলে ভেক্টরটি অঘূর্ণনশীল হবে। তাহলে একটা অঙ্ক যাই আমরা, 57। এ ভেক্টর এর কার্ল বের করতে বলছে, তাহলে ক্রস গুণফল কার সাথে, ডেলের সাথে, আই জে কে। ডেল্টা 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 এক্স, ডেল্টা ডেল্টা ওয়াই, ডেল্টা ডেল্টা জেড। এ ভেক্টর দেয়া আছে এক্স জেড স্কোয়ার -2x³ ওয়াই জেড 3y জেড কিউব। তুমি যদি আই ক্যাপ নেও, কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, ওয়াই এর অন্তরীকরণ 1 থাকলো কত, 3z³। কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে, জেড এর অন্তরীকরণ 1 থাকলো এটা, মাইনাসে মাইনাসে প্লাস। যখন তুমি জে নিবা,
এক্স এর সাপেক্ষে এক্স নাই 0, জেড এর সাপেক্ষে 2xz, যখন তুমি কে নিবা -6 x স্কয়ার yz, কার সাপেক্ষে y এর সাপেক্ষে y নাই 0। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে 1 1 -1 বিন্দুতে, 1 1 -1 বিন্দুতে, তাহলে তুমি কি করবা? x এর জায়গায় 1, y এর জায়গায় 1, z এর জায়গায় -1, বাকিটুকু আশা করি পারো। এত বিন্দুতে কার্ল করতে। এখন যদি দেখো এই বিন্দুটা বসানোর পরে যদি দেখো কার্লের মানটা 0 হয়েছে, তাহলে ভেক্টরটি অঘূর্ণনশীল। আর কার্লের মান যদি 0 না হয়, ভেক্টরটি ঘূর্ণনশীল। এখানে তো এটা চাই নাই যে অঘূর্ণনশীল না ঘূর্ণনশীল, এটা তো বলে নাই। তুমি বসালে যা পাবা ওইটাই তোমার আনসার। তাহলে ভেক্টর অধ্যায়টার এই ম্যাথমেটিক্যাল পার্টটুকু আমাদের শেষ হয়ে গেল। বাচ্চারা, ভেক্টর চ্যাপ্টারের আমি ক্লাস নিয়েছি 2টা, ক্লাস 1, ক্লাস 2। ক্লাস 1-এ 1 থেকে 36 পর্যন্ত ম্যাথ পড়াইছি, আর তোমাকে বাড়ির কাজ দিয়েছিলাম টাইপ 4, 5, 6। এবং আজকে আমরা ক্লাস 2টা করলাম এবং ভেক্টর আমাদের শেষ হয়ে গেল। আজকে আমরা ম্যাথ করলাম 37 থেকে 57 পর্যন্ত, এবং তোমাকে বাড়ির কাজ দিলাম 1, 2, 3, টাইপ 1, 2, 3, এবং এর মাধ্যমে আমাদের ভেক্টর চ্যাপ্টার শেষ হয়ে গেল। এখন আমরা মেইন বোর্ডে দাগাই দিব। যাদের মেইন বোর্ডে দাগানো প্রয়োজন তারা মেইন বোর্ডে দাগায় ফেলবা। হ্যাঁ, মেডিকেল কোচিং যারা করতেছো তাদের জন্য তো মেইন বোর্ডে দাগানো খুবই প্রয়োজন। মেইন বোর্ডে দাগায় ফেলবা। ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং এর জন্য মেইন বই দাগানোটা এত গুরুত্বপূর্ণ না। এখন আমরা মেইন বোর্ডে দাগায় ফেলবো। ভেক্টর অধ্যায় সুন্দর করে গোছায় ফেলবা। 2টা ক্লাস দ্বারা ভেক্টর অধ্যায় চমৎকারভাবে আমি শেষ করে দিয়েছি। 2টা ক্লাস যারা মনোযোগভাবে করছো এবং বাসায় যারা এইগুলো প্র্যাকটিস করবা, অবশ্যই ভেক্টর চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। যাদের এই বাড়ির কাজগুলো আমাদের প্রবলেম থাকবে, আমাকে মেসেজ ইনবক্সে নক করবা, যে বলবা টাইপ 1 এর এত নাম্বারটা পারি নাই বা টাইপ 2 এর এত নাম্বারটা পারি নাই, আমি তোমাকে বুঝাই দিয়ে দিব। ঠিক আছে? অতটা সুন্দর করে গোছায় ফেলো। এখন আমি মেইন বোর্ডে দাগায় ফেলতেছি। সবাই ভেক্টর চ্যাপ্টারটা বের করো। আমির হোসেন স্যারের বই, এক একজনের এক এক এডিশনের বই, কিন্তু বইয়ের ভিতরে লেখাগুলো একই রকম। আমি যেগুলো দাগাই দেবো প্রত্যেকটা লেখা প্রত্যেকটা এডিশনের বই আছে, সুতরাং এডিশন নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। ভেক্টরটা বের করো। পদার্থবিজ্ঞানের অন্তর্গত যে কোনো রাশিকে ভৌত রাশি বলে। ভৌত রাশিগুলোকে আমরা 2 ভাগে বিভক্ত করতে পারি। ভৌত রাশিগুলোকে আমরা 2 ভাগে বিভক্ত করতে পারি, স্কেলার রাশি, ভেক্টর রাশি। তোমরা জানো যে স্কেলার রাশি কি? যার শুধু মান আছে। উদাহরণগুলো পড়বা। যার মান অধিক দুটাই আছে সেটা ভেক্টর রাশি। উদাহরণগুলো পড়বা। উদাহরণগুলো পড়ার জন্য এক এক সময় এক একজন জায়গায় এক এক রকম ছন্দ দেয়। তুমি এই ছন্দটা লিখে রাখতে পারো। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমী, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমী। ভবে বেতে ব্যাগ, দ্বন্দ্বের সাথে স্মরণ, বতে বল, ততে তল ত্বরণ, মতে মন্দন, ততে আরও আছে কেন্দ্রমুখী বল, তড়িৎ ক্ষেত্র, ভাসে, এই ভাষা দেখি ভাতে কৌণিক ভরবেগ, প্রেতে প্রাবল্য, তারপরে কি প্রেমে, এখানে কি ভর বা টর্ক এক্সট্রা। তাহলে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, বেগ, স্মরণ, বল, কেন্দ্রমুখী বল, ততে তল ত্বরণ, তড়িৎ ক্ষেত্র, মতে কি মন্দন, ভাসে ভাতে কৌণিক ভরবেগ, প্রেতে প্রাবল্য, এছাড়াও কি আছে ভর এবং টর্ক। এগুলো তোমার ভেক্টর রাশি উদাহরণ। এগুলো ছাড়া বাকি সবগুলো কি স্কেলার রাশি। এই উদাহরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মেডিকেল এক্সামের জন্য। আচ্ছা, ভেক্টরের ধর্মগুলা, ভেক্টর রাশি কয়েকটা নিয়ম মেনে চলে। নিয়মগুলোর প্রত্যেকটাই ইম্পর্টেন্ট।
তাহলে কোনো একটি ভেক্টর রাশিকে চিহ্ন দ্বারা দুইভাবে প্রকাশ করা যায়। ভেক্টর রাশিকে চিহ্ন দ্বারা কয়ভাবে? দুইভাবে, অক্ষর দ্বারা আর একটা সরলরেখা দ্বারা। আবার অক্ষর দ্বারা একটি ভেক্টর রাশিকে কয়ভাবে? চারভাবে প্রকাশ করা যায়। তার মানে একটি ভেক্টর রাশিকে চিহ্ন দ্বারা দুইভাবে, অক্ষর দ্বারা সরলরেখা দ্বারা। আবার অক্ষর দ্বারা কয়ভাবে? চারভাবে। লেখাগুলো মুখস্থ করতে হবে। এই টর্কের এককটা, টর্কের একক। তারপরে কৌণিক বেগ সংজ্ঞাটা রিডিং করতে পারো। কৌণিক বেগ কি? ভেক্টর। কৌণিক বেগ কি? ভেক্টর। কৌণিক ভরবেগের এককটা। ভেক্টরের যুগজ তিন ধরনের হয়। ভেক্টরের যুগজ কয় ধরনের? তিন ধরনের। চেষ্টা তো ভেক্টরের যুগজ তিন ধরনের: রেখা যুগজ বা সমাকল, তল যুগজ বা সমাকল, আয়তন যুগজ। ভেক্টর যুগজ কয় ধরনের? তিন ধরনের: রেখা যুগজ, তল যুগজ, আয়তন যুগজ। ভেক্টর রাশির ধর্মগুলা তোমাকে এই পেজে দাগাই দিছি। এছাড়াও এখানে এক্সট্রাভাবে লেখা আছে। ভেক্টর রাশিকে তুমি এগুলো খাতায় লিখে ফেলতে পারো। ভেক্টর রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন। শুধু মান অথবা শুধু দিক অথবা উভয়ের পরিবর্তনে ভেক্টর রাশি পরিবর্তন হয়। ভেক্টর রাশির যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি সাধারণ নিয়মে হয় না, ভেক্টর বীজগণিতিক নিয়ম অনুসারে হয়। দুটি ভেক্টরের রাশির মধ্যে কোনটির মান শূন্য না হলেও ভেক্টর গুণফল শূন্য হতে পারে। দুটি ভেক্টর রাশির গুণফল গুণের প্রকৃতির উপর নির্ভর করে। একটি স্কেলার রাশি হতে পারে অথবা কি একটি ভেক্টর রাশিও হতে পারে। এই ধর্মগুলো খাতায় লিখে রাখতে পারো। একক ভেক্টরের সংজ্ঞাটা রিডিং করবা, যদিও আমি তোমাকে ক্লাসে পড়াই দিয়েছি। একে টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। নাল ভেক্টর সংজ্ঞাটা রিডিং করবা। নাল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। নাল ভেক্টরের গুরুত্বগুলা খুব ইম্পর্টেন্ট। নাল ভেক্টরের গুরুত্বগুলা খুব ইম্পর্টেন্ট, এগুলো দাগায় ফেলো। অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা পড়বা। প্রতিটা সংজ্ঞায় তোমাকে পড়তে হবে, সংজ্ঞাটা তুমি পড়বা। ব্যাসার্ধ ভেক্টরের সংজ্ঞাটা তুমি পড়বা। একে আর দ্বারা প্রকাশ করা হয়। সরণ ভেক্টরের সংজ্ঞাটা রিডিং করবা। সদৃশ ভেক্টরের সংজ্ঞাটা প্রতিটা সংজ্ঞায় তোমাকে পড়তে হবে। যতগুলো সংজ্ঞা দেওয়া আছে প্রত্যেকটা সংজ্ঞায় তোমাকে পড়তে হবে। অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টরের উদাহরণ কি? কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ। অক্ষীয় ভেক্টরের উদাহরণ কি? কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ। আচ্ছা, তারপরে ভেক্টর রাশির যুগের সূত্র কয়টি? জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যুগের সূত্র 5টি। যুগের সূত্র কয়টি? 5টি। তারপর এই পেজের সংজ্ঞাগুলো তো তুমি পড়বাই। এছাড়াও কয়েকটা সংজ্ঞা যেগুলো তোমার বইয়ে নাই। স্বাধীন ভেক্টর, পাদবিন্দু ইচ্ছে মতো পছন্দ করা যায়। স্বাধীন ভেক্টর, পাদবিন্দু ইচ্ছে মতো পছন্দ করা যায়। সীমাবদ্ধ ভেক্টর, পাদবিন্দু ইচ্ছে মতো পছন্দ করা যায় না। বিসদৃশ ভেক্টর বা সঠিক যে ভেক্টরের মান শূন্য নয়। এই সংজ্ঞাগুলো তোমাকে পড়তে হবে। সামান্ত আজকে ক্লাসে তো তুমি দেখছো সামান্তরিক শক্তির লব্ধির মান ও দিক নিয়ে আলোচনা করছি। এই কথাগুলো এখানে লেখা আছে। জেনে রাখো যে আলফা 0 ডিগ্রি হলে সমান্তরাল। এই লাইনগুলো দাগায় ফেলো। কয়েকটি বিশেষ ক্ষেত্র আলফা 0 ডিগ্রি হলে লব্ধির মান কি হবে? ভেক্টর দুটির যোগফলের সমান। এখানে এটাই লেখা আছে, দাগায় ফেলো। আলফা 90 ডিগ্রি হলে লব্ধির মান কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আলফা 180 ডিগ্রি হলে লব্ধির মান কি হবে? সর্বনিম্ন এবং বিপরীতমুখী বিয়োগফলের সমান। এগুলো ক্লাসে আলোচনা করছি। আর এই তিনটা লাইন দাগায় ফেলতে পারো। লব্ধির মান সর্বোচ্চ, সমমুখী, সর্বনিম্ন, বিপরীতমুখী। মূল ভেক্টর দুই সমান ও বিপরীতমুখী হলে লব্ধির মান কি হয়? শূন্য হয়। তিনটা লাইন দাগায় ফেলতে পারো। লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এগুলো নিয়ে ক্লাসে আলোচনা করছি। যখন 0 ডিগ্রি লব্ধির মান সর্বোচ্চ যোগফলের সমান, যখন 180 ডিগ্রি লব্ধির মান সর্বনিম্ন বিয়োগফলের সমান। ক্লাসে আলোচনা করা হয়েছে। বিনিময়ের সূত্র শুধু এটা দেখায় ফেলো। পি প্লাস কিউ ইকুয়াল কিউ প্লাস পি, ভেক্টর যুগের কয়েকটি সূত্র। বন্টন সূত্রটা দেখায় ফেলতে পারো, সপ্তমিতে আসতে পারে। সংযোগ সূত্রটাও দেখায় ফেলতে পারো, সপ্তমিতে আসতে পারে। তারপর তোমার ভেক্টর বিভাজনের ক্ষেত্রে এই লাইনগুলো খাতা লিখে ফেলতে পারো, খুব ইম্পর্টেন্ট। ভেক্টর যোজনের উদাহরণ খুব ইম্পর্টেন্ট। ভেক্টর যোজনের উদাহরণ কি? পাখির উড্ডয়ন, চলন্ত গাড়ির
গাড়িতে পড়ন্ত বৃষ্টি, নৌকার গতি। ভেক্টর যোজনের উদাহরণ কি? পাখির উড্ডয়ন, চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, নৌকার গতি। ভেক্টর বিযোজনের উদাহরণ কি? লন রুলার চালনা, নৌকার গুণ টানা, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা, সরল দুলক দুলক সাইকেলের ক্রাঙ্কার। কি বললাম? লন রুলার চালনা, নৌকার গুণ টানা, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা। 4 নাম্বার কি? সরল দুলক। 5 নাম্বার কি? সাইকেলের ক্রাঙ্কার। তুমি পেডেল দাও না, পেডেল, এটাই ক্রাঙ্ক বলা হয়, সাইকেলের ক্রাঙ্কের। তাহলে খুব ইম্পর্টেন্ট, ভেক্টর যোজন, পাখির উড্ডয়ন, চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, নৌকার গতি। ভেক্টর বিযোজনের উদাহরণ লন রুলার চালনা, নৌকার গুণ টানা, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা, সরল দুলক সাইকেলের ক্রাঙ্কের গতি। ইম্পর্টেন্ট। নৌকার গুণ টানা, একটু আগে তুমি বলছো নৌকার গুণ টানা কি? ভেক্টর বিযোজন, ভেক্টর বিয়োজন। লন রুলার ভেক্টর বিয়োজন। এতটুকু লেখছো মানে এটা হয়ে গেছে। লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজতর, এই লাইনে দেখায় দেখো, লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজতর। ভেক্টর বিয়োজনের উদাহরণ কি? ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা। ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা, এটা তুমি এখানে আমি লিখে দিছি, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা। তারপরে পাখির আকাশে ওড়া, ভেক্টর যোজন। বৃষ্টির ফোঁটা, ভেক্টর যোজন। এগুলো তোমাকে আমি টোকেন আকারে লিখে দিছি। এরপরে এই যে যাও, দুটি দিক রাশি বা ভেক্টর রাশির গুণফল। দুটি দিক রাশি বা ভেক্টর রাশির গুণফলের সূত্র কটা? দুইটা, স্কেলার গুণন বা ডট গুণন, ভেক্টর গুণন বা ক্রস গুণন। এই সঙ্গগুলো আমি ক্লাসে আলোচনা করছি, এই লেখাগুলা দাগায় ফেলতে পারো। যে আলফা 0 ডিগ্রি হলে সমান্তরাল, আলফা 90 ডিগ্রি হলে লম্ব, আলফা 180 ডিগ্রি হলে সমান্তরাল এবং বিপরীতমুখী। 0 ডিগ্রি হলে সমান্তরাল, 90 ডিগ্রি হলে লম্ব, 180 ডিগ্রি হলে সমান্তরাল ও বিপরীতমুখী। এই স্কেলার গুণের উদাহরণটা আমি ক্লাসে আলোচনা করছি। তারপরে তোমার কাজ, খাতায় লিখে ফেলো, বইটার মধ্যে লিখে ফেলো। কাজ, স্থিতিশক্তি, বিভব শক্তি, বৈদ্যুতিক শক্তি, এইগুলো হলো ভেক্টর রাশির স্কেলার গুণের উদাহরণ। কাজ, স্থিতিশক্তি, বৈদ্যুতিক বিভব, এগুলো কি? ভেক্টর রাশির স্কেলার গুণের উদাহরণ। আর এই লাইনগুলা, নিয়মগুলা দাগায় ফেলো, এগুলো পড়বা। এই ধর্মগুলোও পড়বা, এগুলো আমি ক্লাসে আলোচনা করছি। ক্রস গুণনের সংজ্ঞাটা সুন্দর করে রিডিং করবা, সবটা সুন্দর করে রিডিং করবা। এইটা ভেক্টর গুণফলের দিক নির্দেশ করে, এগুলো ক্লাসে আমি আলোচনা করছি। এটা একটা দাগায় ফেলো। দুটি ভেক্টরের গুণফলের দিক ডান হাতি স্কোয়ার সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। ক্লাসে আমি অনেক আলোচনা করছি। এই বিশেষ ক্ষেত্রগুলো দাগায় ফেলো। বিশেষ ক্ষেত্রগুলো যে 0 ডিগ্রি হলে সমান্তরাল, 90 ডিগ্রি হলে লম্ব, 180 ডিগ্রি হলে সমান্তরাল ও বিপরীতমুখী, একটু আগে তুমি দেখাইছো। সামান্তরিকের ক্ষেত্রফল দুটি ভেক্টরের ক্রস গুণফলের মানের সমান। সামান্তরিক ক্ষেত্রফল দুটি ভেক্টরের ক্রস গুণফলের মানের সমান। এই ভেক্টরের নিয়মগুলো দাগায় ফেলো। ধর্মগুলোর মধ্যে 1 এবং 2 দাগায় ফেলো, 1 এবং 2। তারপরে এখানে কি? স্কেলার ও ক্রস গুণফলের মান সমান হবে যদি কোণ কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি হয়। স্কেলার ও ক্রস গুণফলের মান সমান হবে যদি কোণ কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি হয়। যেটা এ ও বি এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে এই ডট গুণফল এবং ক্রস গুণফল কি হবে? সমান হবে। ভেক্টরের যোগফল ও বিয়োগফলের মান সমান হবে যদি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়। আমি ক্লাসে আলোচনা করছি, প্রথম ক্লাসে, ভেক্টরের 1 নম্বর ক্লাসে এটা আমি আলোচনা করছি। এটা ইম্পর্টেন্ট যে a প্লাস বি এবং মানে দুটো ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান সমান হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, অর্থাৎ কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এরপরে পদার্থবিজ্ঞানের ক্যালকুলাস। বিজ্ঞানী যে ক্যালকুলাস হলো পরিবর্তনের গাণিতিক অধ্যয়ন, এর দুটি প্রধান শাখা, ডিফারেন্সিয়াল ক্যালকুলেশন এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস। বিজ্ঞানী নিউটন সর্বপ্রথম। এই লেখাগুলো একটু রিডিং করতে পারো। তারপরে তোমার অপারেটর, চলক। অপারেটর অপর নাম কি? চলক বা সংঘটক বা কার্যকারক। দেখায় ফেলো। অপারেটর একটি ইংরেজি শব্দ, এর অভিধানগত অর্থ হলো চলক, সংঘটক বা কার্যকারক।
কিন্তু বিজ্ঞানের ভাষায় অপারেটর হলো একটি প্রতীক বা সংকেত। এই দুটো লাইন দাগায় ফেলতে পারো। সংজ্ঞাটা রিডিং করবা। ডেল এই লাইন দাগায় ফেলতে পারো। গ্রেডিয়েন্ট, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, এই দুটো লাইন খুবই ইম্পর্টেন্ট। দুটো লাইন সুন্দর করে দাগে ফেলবা। স্যার হ্যামিল্টন প্রথম আবিষ্কার করেন, নাম দেন গিবস এবং এর অপর নাম কি নেবলা। স্কেলার ফাংশন গ্রেডিয়েন্ট, ভেক্টর ফাংশন ডাইভারজেন্স বা ভেক্টর ফাংশনের কার্ল সংজ্ঞায়িত করার জন্য অপারেটরটি ব্যবহৃত হয়। তো ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর কখন ব্যবহৃত হয়? স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট, ভেক্টর ফাংশনের ডাইভারজেন্স বা ভেক্টর ফাংশনের কার্ল সংজ্ঞায়িত করার জন্য এই অপারেটরটি নেবলা অপারেটরটি বা ডেল অপারেটরটি ব্যবহৃত হয়। স্কেলারের ক্ষেত্রে উদাহরণগুলো পড়বা, ভেক্টর ক্ষেত্রে উদাহরণগুলো পড়বা, ভেক্টর ক্ষেত্রে উদাহরণগুলো। গ্রেডিয়েন্টের সংজ্ঞাটা পড়বা। গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য খুব ইম্পর্টেন্ট, ভৌত তাৎপর্যগুলো খুব ইম্পর্টেন্ট। ডাইভারজেন্স এই সংজ্ঞাটা পড়বা। এর ভৌত ধর্মগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর ভৌত ধর্মগুলো খুব ইম্পর্টেন্ট। বাচ্চারা দেখো তো, আয়তনের সাথে ঘনত্বের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তার মানে আয়তন যদি বাড়ে ঘনত্ব কমবে, আর আয়তন যদি কমে ঘনত্ব কি বাড়বে। এই লেখাগুলো এখানে লেখা আছে, এই লেখাগুলো পড়বা, খুব ইম্পর্টেন্ট। কার্লের সংজ্ঞাটা পড়বা, কার্লের ভৌত তাৎপর্যগুলো পড়বা। এতটুকুই, এই অধ্যায়ে এতটুকুই। এই কার্লের ভৌত তাৎপর্যগুলা, ডাইভারজেন্সের ভৌত তাৎপর্যগুলা, গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্যগুলা, নেবলা, এইগুলা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে তোমার এই ভেক্টর রাশি উদাহরণ, স্কেলার রাশি উদাহরণ, এগুলাও ইম্পর্টেন্ট। তো আমি ভেক্টর অধ্যায়টা দাগাই দিলাম। এছাড়াও যদি এক্সট্রা ইনফরমেশন তোমাদের মেডিকেল কোচিংয়ে পাও, ওই ইনফরমেশনগুলোও নোট করে রাখবা, ওইগুলোও পড়বা। তো ফিজিক্সের মূলত ফিজিক্সে যদি তোমার আসে, মেডিকেল পরীক্ষায় যেগুলো আসে, একক, মাত্রা, বৈশিষ্ট্য, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, এই সম্পর্কগুলো বেশি আসে, উদাহরণগুলো বেশি আসে। তো তোমার ভেক্টর রাশি উদাহরণ, স্কেলার রাশি উদাহরণ, এইগুলা ইম্পর্টেন্ট। ভেক্টর রাশি ধর্মগুলা ইম্পর্টেন্ট। তোমার ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্যগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো সবাই পড়বা। এছাড়াও এক্সট্রা নোটগুলো যেগুলো মেডিকেল কোচিং দিবে, ওগুলো তো অবশ্যই পড়বা। তো ভেক্টর অধ্যায়টা আমি 2টা ক্লাসে শেষ করাই দিলাম। তো এই 2 ক্লাসেই ভেক্টর অধ্যায় মোটামুটিভাবে গোছানো হয়ে গেছে। তো এখন কাজ হলো তোমার বাসায় নিজে নিজে গোছানো। ভালো থাকো, সুস্থ থাকো।